বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আগরতলা পৌরসভা স্বশাসিত জেলাগুলির কাজের এবং গ্রাম স্তরের পঞ্চায়েত, শহর এবং গ্রাম উন্নয়নে আরো পরিকল্পিতভাবে উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর পরিষদের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী মানিক দে, পৌরপিতা প্রফুল্লজিৎ সিনহা প্রমুখ। আগরতলা পৌরসভার স্বশাসিত জেলাগুলির কাজের এবং গ্রাম স্তরের পঞ্চায়েত, শহর এবং গ্রাম উন্নয়নের আরও পরিকল্পিতভাবে উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ। পৌর পরিষদের কনফারেন্স হলে হয় এই সভা। উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, পৌরপিতা প্রফুল্লজিৎ সিনহা সহ পুর পরিষদের অন্যান্য আধিকারিক ও সদস্যরাও। উল্লেখ্য, পূর্বে রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ছিল 511টি। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 591টি। 527 রয়েছে ভিলেজ কমিটি। রাজ্য সরকার গ্রাম উন্নয়নে আরও নতুন নতুন প্রকল্প নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষকের হাত কেটে দেওয়া ও চোখ অন্ধ করে দেওয়া দরকার, যাতে এই কাজ করার পূর্বে কেউ শতবার চিন্তা করে। আমবাসায় এক সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রাজ্য এবং দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু ধর্ষণ বিষয়ে অভিনেত্রী ঋতুপর্ণা জানান, ধর্ষণ নির্যাতন বন্ধ করার জন্য নতুন আইন প্রয়োজন, হাত কেটে দেওয়া, চোখ অন্ধ করে দেওয়া ইত্যাদি। বর্তমান সময়ে অনেকেই আইনের বেড়াজাল থেকে বেরিয়ে যায়। আদালতে তারিখের পর তারিখ দেওয়া হয়। ধর্ষণের বিষয়ে দ্রুত শাস্তি হওয়া দরকার, যাতে কেউ এই কাজ করার আগে 100 বার চিন্তা করে। আমার ধারণা যে সবাই মিলে যদি এই মুভমেন্টটাকে আরো বেশি জোরদার করি এবং সবসময় আমরা এই মেসেজটাই দিতে থাকি এবং আমরা নিজেরাই আমি বলছি আমাদের প্রত্যেক বাড়িতে যদি পুরুষরা সক্রিয় হয় মেয়েদের এই হিউম্যান রাইটটাকে প্রোটেক্ট করার জন্য, আমার মনে হয় সেখানেই সব বাড়ি থেকেই শুরু হয়ে যাবে এই চর্চাটা। তো সেখানে আমরা যতই আমরা রাস্তায় নেমে ঝান্ডা দিয়ে বলি যেটা করতে হবে, কিন্তু যতক্ষণ আমরা ভেতরে মন থেকে মানতে পারবো যেটা করতে হবে, ততদিনও কিন্তু এই জিনিসটা হবে না। কারণ শুধুমাত্র নারীরা না, ছোট্ট শিশুরা নির্যাতিত হচ্ছে, সেটাই আমার কাছে খুব বড় একটা কনসার্ন। তো শিশুদের রক্ষাটা তো সেটা তো আমাদের সবারই দেখার বিষয়। তো ফলে এই জিনিসটা কথায় কথায় সবাইকে প্রত্যেক মুহূর্তে বিশ্বাস করতে হবে যে এইখান থেকে আমরা এই কাজটা থেকে আমরা বিরত থাকবো। যতক্ষণ না এই মানসিকতা তৈরি হবে ততক্ষণ আমার মনে হয় না এই ব্যাপারে কিছু হবে। তবে আমার মনে হয় যে খুব কড়া শাস্তির প্রয়োজন। সেই শাস্তি এরকম না কি ট্রায়াল হচ্ছে, আজকে শুনানি হলো, আবার 10 দিন পরে, 12 দিন পরে, আবার 2 মাস পরে শুনানি হবে, এরকম না। ইনস্ট্যান্ট কোনো শাস্তির ব্যবস্থা করতে হবে, হাত কেটে দিতে হবে। বা আগেকার দিনে আকবরের আমলে যেরকম ছিল শাস্তি, এরকম শাস্তি, যাতে চোখ অন্ধ করে দেওয়া, যাতে এই কাজ আর কেউ না রিপিট করে। এই ধরনের এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে মানুষ করবার আগে 10 বার ভাবে। বাংলাদেশের অভিনেতা ফিরদৌস জানান, শুধুমাত্র কাঁটাতারের বেড়া দিয়ে মানুষকে দূর করা যায় না। এপার বাংলা ওপার বাংলা সম্পর্কে বলেন, উনার দিদা এই ত্রিপুরায় ছিলেন। ত্রিপুরায় এসে মনে হয়নি যে তিনি বাংলাদেশের বাইরে এসেছেন। যে আমি ছোটবেলায় যতদূর শুনেছি যে আমার গ্র্যান্ডমাদার, আমার দাদির আগের প্রজন্ম এই এরিয়া থেকে, ত্রিপুরার এরিয়া। তো এই যে একটা রুটের টান, সেটা কিন্তু রয়েই যায়, আজীবন ধরে থেকে যাবে। আমি ভারতবর্ষের এত জায়গায় গেছি, ঠিক আমি ঘুরে ফিরে যখন ত্রিপুরায় এলাম, আমার কিন্তু সেই জিনিসটা আবারও মনে পড়লো। তো মানুষকে একটা জাস্ট খালি তার কাটার বেড়া দিয়ে কিন্তু আলাদা করে ফেলে যায়। হ্যাঁ, এটাই বাংলা। আমার এমন একটা অদ্ভুত কালকে ফিল করছিলাম যেটা আমি সত্যি বোঝাতে পারবো না। তো এরকম আমার মতো হাজারো লাখো মানুষের ফিলিংস কিন্তু এখন রয়ে গেছে। সো ভাষাটা যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলছি এবং একই ধরনের, বিশেষ করে যে কুমিল্লা এরিয়াতে আমি যেই ভাষা শুনে ছোটবেলা বড় হয়েছি, কালকে আমি রীতিকে বলছিলাম যে আমাদের যে ড্রাইভারটা ছিল, সে একেবারে আমার মনে হচ্ছে আমি কুমিল্লার কোনো মানুষের সাথে কথা বলছি আর কি। সো এই ভালো লাগাগুলি তো আসলে কখনোই শেষ হয়ে যাবে না। এই ইমোশনস, এই ফিলিংস, এগুলি রয়েই যাবে। সো আমাদের এই কারণে উচিত যে বাংলাকে বড় করে, বাংলা ভাষা এমন একটা ভাষা যেটার জন্য আমাদের 52তে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে। তা আমাদেরও উচিত যে আমাদের এই ঐতিহ্য, আমাদের সংস্কৃতিটা এত স্ট্রং, এটাকে বজায় রেখে ভালো কিছু করা। সেই চেষ্টাতেই আমি, ঋতু, আমরা এপার বাংলা ওপার বাংলার এই বাধাটা ডিঙিয়ে আমরা দুজন কিন্তু অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা সরকারের সমবায় সমিতি সমূহের উত্তর জেলা উপনিয়ামক অফিস উদ্বোধন হলো ধর্মনগরের রাজবাড়িতে। এর উদ্বোধন করেন সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। ত্রিপুরা সরকারের সমবায় সমিতি সমূহের উত্তর জেলা উপনিয়ামক অফিস ধর্মনগরের রাজবাড়িতে উদ্বোধন হলো। এই অফিসের উদ্বোধন করেন সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী হাসি ভট্টাচার্য, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপন চন্দ, মহকুমা শাসক শঙ্কর দেবনাথ এবং অমিতাভ দত্ত। সভাপতিত্ব করেন পুর পরিষদের চেয়ারম্যান রত্না মাহেশ্ব দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমবায় সমিতি আগরতলা প্রধান শাখার উপনিয়ামক শ্রী চিত্তরঞ্জন দেববর্মা। অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি কেন্দ্রের শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের মধ্যে কিন্তু এখনো সমবায় বলতে যা বোঝায়, আমাদের 5 লক্ষাধিক বিভিন্ন সমবায় সমিতি আছে ভারতবর্ষ ব্যাপী। শুধু তাই না, এবং এই সমবায়ের অংশ দায়িত্ব যদি আপনারা বলেন, তার মেম্বারশিপ যদি বলেন, প্রায় 24 কোটির উপর আমাদের সভ্য আছে ভারতবর্ষে। প্রায় 25 কোটির কাছাকাছি মানুষ, 121 কোটি মানুষের দেশের মধ্যে প্রায় 25 কোটি মানুষ কোনো না কোনো ভাবে কোন সমবায়ের সঙ্গে যুক্ত আছে। 5,52,000 উপর আমরা মেম্বারশিপ আছি ত্রিপুরা রাজ্যে, এবং আমাদের বিভিন্ন ধরনের সমিতি 1600-র উপর আছে, এবং সরকারি পরিচালিত যেখানটা এই যে প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি এইরকম আমাদের আছে 14টা। সমবায় ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামী কর্তৃক 2 স্ত্রী হত্যার 6 দিন পর আজ মৃতদের পরিবার পরিজনদের সাথে দেখা করতে কৈলাসহর ধলিয়ায় কান্দিগ্রামে যান বহুজন সমাজবাদী পার্টি ও সংযুক্ত জনতা দলের প্রতিনিধিরা। গত 8ই ফেব্রুয়ারি ধলিয়ায় কান্দিতে স্বামীর হাতে খুন হন 2 গৃহবধূ। এদের একজন ফয়জুন্নেসা বাপের বাড়ি সপই কান্দির বড় বন্ধে। ঘটনার 6 দিন পরও সাধারণ প্রশাসনের তরফে অনাথ কাশেম বা অন্য 3 নাবালিকা ও নাবালকের খোঁজখবর নেবার প্রয়োজন বোধ হয়নি। আজ বহুজন সমাজবাদী পার্টি সংযুক্ত জনতা দলের এক প্রতিনিধি দল নিহত 2 গৃহবধূর বাপের বাড়িতে যান এবং অনাথ শিশুদের খোঁজ খবর নেন। এলাকা থেকে অপরাধীর ফাঁসির দাবি উঠেছে। কাশেম আলী, তার বয়স মাত্র 2 বছর। 6 দিন আগে সে মাকে হারিয়েছে, বাবা জেল হাজতে। বর্তমানে তার আশ্রয়স্থল বড় বোনদের মামার বাড়ি। মামা কুদ্দুস আলী দিনমজুর, ফলে কাশেমের ভবিষ্যৎ অনিশ্চিত। জনতা দল ইউ রাজ্য সম্পাদক শ্রী অসীম সরকার মহাশয়, আমি নকুল দাস বহুজন সমাজবাদী দলের রাজ্য সম্পাদক, সতীশচন্দ্র দাস আমাদের বহুজন সমাজবাদী দলের রাজ্য সভাপতি, আমাদের রাজ্যের প্রবল সরকার আমাদের রাজ্য দলের সহসভাপতি, আমরা এবং আমাদের জনতা দলের আরও অন্যান্য বন্ধুরা আমাদের আছেন। আমরা এখানে আজকে আসছি, এই খবরটা পেয়েই আমরা আসছি যে একটা লোক তার 2 জন স্ত্রীকে হত্যা করে সে জ্বলন্ত জ্বালিয়ে দিয়েছে, যাতে করে মানে এটা পুরার কেস বা ঘরে আগুনের কেস। আমার মেয়ে ফয়জুন্নেসা দিদি, আমি শাস্তি চাই, তার ফাঁসি দিত, ফাঁসির হুকুম হইতো, তার ফাঁসির হুকুম হইতো স্যার। আমি কিছু চাই নাতি, আমার বাচ্চাটা আমার নাতি, আমার আর জানি না স্যার, কিচ্ছু জানি না, আমি ঘটনা কিচ্ছু জানি না। মোরাও দিয়া ভাইছিলাম, মোরা দিয়া ভাইছি ফলাই 2 মেয়ে, 2টা মেয়ে ফলাই, 2টা মেয়ে ফলাই ভাইছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নারী নির্যাতনের বিরুদ্ধে সুষ্ঠু আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং সুবিচার করার দাবিতে সুনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক নারী সমিতি সুনামুড়া বিভাগীয় কমিটি।
নারী নির্যাতনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং সুবিচার করার দাবিতে আজ সুনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন ভারতের গণতান্ত্রিক নারী সমিতির সুনামুড়া বিভাগীয় কমিটি। আজ সংগঠনের নারীদের একটি দীপ্ত মিছিল সুনামুড়া শহর পরিক্রমা করে মিলিত হয় সুনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে। সেখান থেকে সংগঠনের বিভাগীয় সম্পাদিকা জেসমিন সুলতানার নেতৃত্বে 6 জনের একটি প্রতিনিধি দল মিলিত হয় এসডিপিও তাপস দেবের সাথে এবং তাদের দাবিগুলি পেশ করেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে যেভাবে সারা দেশে এবং রাজ্যে নারীদের উপর যৌন ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে, প্রশাসন যেন সেই সমস্ত ঘটনাগুলির সুষ্ঠু তদন্তক্রমে প্রকৃত দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। নারী নেত্রী জেসমিন সুলতানা জানান, সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। এই দিকগুলি রেখে আপনাদেরকে সবাই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ধন্যবাদ। ভঙ্গিতে সারা দেশের মধ্যে যে একটা সামাজিক বেদির উপরে আমরা বলতে চাই আমাদের রাজ্যে এই সময়টাতে ত্রিপুরা রাজ্যের যেই ধরনের নারীদের উপর অত্যাচার সেখানে সংগঠিত হয়েছিল, সেই সময় আমরা দেখেছি সেখানে প্রতিবাদ করার মতন কোনো মানুষ সেখানে ছিল না। কোনো নারী সেখানে এই যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সেখানে সংগঠিত ভাবে সেখানে মিছিল পথসভা করার মতন সুযোগ সেদিন ছিল না। কিন্তু আমরা দেখেছি এসডিপিও তাপস দেব তাদের দাবিগুলির বাস্তবতা স্বীকার করেন এবং কঠোরতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন বলেও আশ্বাস দেন ডেপুটেশনকারীদের। এই ডেপুটেশনকে ঘিরে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মসজিদের ইমামের ঝুলন্ত মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর রাধাকিশোরপুর থানার দরিয়াবাগমা এলাকায়। ঘটনা তদন্ত করছে পুলিশ। সংখ্যালঘু সম্প্রদায়ের এক মসজিদের ইমামের ঝুলন্ত মৃতদেহকে কেন্দ্র করে উদয়পুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি কি আত্মহত্যা না কোনো পরিকল্পিত হত্যার ঘটনা? পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে। ঘটনা রাধাকিশোরপুর থানার দরিয়াবাগমা এলাকায়। পুলিশ জানিয়েছে দরিয়াবাগমা জামে মসজিদের ইমাম জাকির আহমেদকে গতকাল সকালে রাবার গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মসজিদে আসা জনি মিয়া প্রথমে দেখে মসজিদের 20 মিটার উত্তরে একটি রাবার গাছে ঝুলন্ত অবস্থায় ছিল ইমাম। সকালে দেখি দরজা বন্ধ, এরপরে আমি দরজার দাঁড়াইয়া আমি তাদের কইছি মানে আমি এদিক সেদিক সাইতে আছি, তাদের দেখা যায় না। এরপরে দেখি গাছ উঠে গেছি। তারপরে আমরা উদয়পুর থানার খবর কইছি। তারপরে জমিয়তুল আমার সভাপতি মুফতি তৈবুর রহমানকে খবর কইছি। গ্রামেও সবাই টাকাইয়া জানাইছি, গ্রামের সবাই আসছে, পুলিশ গেছে। মৃত ইমামের বাড়ি আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার ড্যাঙ্গারবন গ্রামে। এই ঘটনার খবর পেয়ে ত্রিপুরা জমিয়ত উলেমা হিন্দের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমা হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈবুর রহমান দাবি করেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। এটি কি হত্যা না আত্মহত্যা? পুলিশের কাছেও তারা একই দাবি জানিয়েছে। এই ঘটনা তদন্ত ক্রমে সঠিক রহস্য উদ্ঘাটন করার জন্য আমি জানাইতেছি। আমাদের কোনো সন্দেহ নেই এই ব্যাপারে, কারণ ইমাম সাহেবও ভালো, গ্রামবাসীও ভালো, গ্রামবাসীর লোকও ভালো, ইমাম সাহেবও ভালো, কার সাথে কোনো দ্বিমত কোনো ঝগড়া ফসাদ নেই। আমরা সকালে শুনে মানে শিয়া থানাও ছিল উদয়পুরের, ওখানে নিয়ে আইছে। এই আমাদের দাবি যাতে সরকার থানা এগুলাকে সঠিক ওটা উদ্ঘাটন করে। আর কি আপনার মতে আজকের যে ঘটনাটা, এটা কি কোনো রহস্যজনক ঘটনা? স্বাভাবিক রহস্য তো আমাদের নজরে নেই, কোনো রহস্য বলি আমরা কোনো প্রমাণ পাইতেছি না। হিন্দু মুসলমান পাহাড়ি অনেক ছিল ওখানে, কারো কোনো সন্দেহ এই ব্যাপারে নেই, কোনো সন্দেহ করতেছে না কেউ। আপনার নামটা? মুফতি তৈবুর রহমান। পোস্টটা কি? সভাপতি ত্রিপুরা জমিয়তুল উলেমা হিন্দ। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনার আগের দিন রাত 10টায় মৃত ইমামের মোবাইল ফোনে মিস কল রয়েছে।
পুলিশ সমস্ত ঘটনা তদন্ত করছে। মৃত ইমামের মামা জানান, গত 2.5 বছর ধরে সে দরিয়াবাগমা জামে মসজিদে ইমাম হিসাবে ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কুলবাড়ি এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল মজিদের পরিবারের হাতে 43,625 টাকা, 207 কেজি চাল ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন কুলবাড়ি এলাকার লোকজন। রাজধানীর চারিপাড়া স্থিত বাড়িতে এই সাহায্য তুলে দেন তারা। এক সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিল কুলবাড়ি এলাকার মানুষ। গত 31 জানুয়ারি কুলবাড়ি এলাকায় মারুতি ভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত কুলবাড়ি বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের সদ্য চাকরিতে যোগ দেওয়া শিক্ষক রাজধানীর চারিপাড়া এলাকার আব্দুল মজিদের স্ত্রী হাসিনা বেগমের হাতে 43,625 টাকা ও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন কুলবাড়ি এলাকার লোকজন। রাজধানীর চারিপাড়াস্থিত মৃত শিক্ষকের বাড়িতে এই সাহায্য তুলে দেন তারা। উপস্থিত ছিলেন ডুকলি পঞ্চায়েত সমিতির সদস্য পল্টু দাস, চারিপাড়ার প্রধান কাজী মিয়া, কুলবাড়ি গ্রামের প্রাক্তন প্রধান আবু তাহের, কুলবাড়ি এলাকার সমাজসেবী লোন্দাহার বেগম, কুলবাড়ি বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধবী ভট্টাচার্য সহ উভয় এলাকার বিশিষ্টজনেরা। গতকাল মৃত শিক্ষক আব্দুল মজিদের স্ত্রীর হাতে 43,625 টাকা, 207 কেজি চাল, বিভিন্ন কাপড় চোপড় সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, অস্নাতক শিক্ষক পদে অফার পাওয়ার পর মাত্র 17 দিন চাকরি করার পর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ঘটে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি। মৃত আব্দুল মজিদ ছিলেন হতদরিদ্র ঘরের ছেলে, তার 5টি কন্যা সন্তানও রয়েছে। ফলে এই পরিস্থিতিতে কুলবাড়ি এলাকাবাসীর এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় খুশি চারিপাড়া এলাকার লোকজনও। এই অবস্থার মধ্যে আমরা আমাদের চারিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ যেমন মর্মাহত, শোকাহত, তার প্রতি সমবেদনা জানানোর জন্য তো শত শত মানুষ সেখানে তাকে শেষ বিদায় জানানোর জন্য অংশগ্রহণ করে আসে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করি যে কুলবাড়ি এলাকার যে স্কুলে সে চাকরি করত, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাদের চেয়েও তারা সেখানের মধ্যে তার এই চিকিৎসার ছুটে যান এবং তার পাশাপাশি তার বাড়িতে আসেন, খোঁজখবর সমস্ত কিছু তারা দেখেন। তো সমস্ত কিছু দেখার পর তাদের যে মানবিক যে বিষয়টা সেটা তাদেরকে নাড়া দেয়। আমরা দেখি তারা সেখানে তার এই পরিবারের আর্থিক দিক চিন্তা ভাবনা করে তার ছেলে মেয়েদের বা স্ত্রীর প্রতি সহানুভূতি তাদের জাগে। ফলে আমরা ওই এলাকার মানুষ, বিশেষ করে কুলবাড়ি এলাকার মানুষ তাদের জন্য সহানুভূতি হিসাবে টাকা সংগ্রহ করে এবং কিছু খাদ্য সামগ্রী, চাল ইত্যাদি সংগ্রহ করে এবং আজকে তারা সেটা নিয়ে আসেন আমাদের সামনে। আমাদের চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিতিতে এলাকা এবং অন্যান্য এলাকার যারা নাগরিকরা আছেন তাদের সামনেই কুলবাড়ি স্কুলের প্রধান শিক্ষিকা সহ তারা সেই সামগ্রী তাদের হাতে তুলে দেন। তার জন্য আমরা বিশেষ করে চারিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আজকে ওই স্কুলের বা ওই এলাকার অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে, ওই এলাকার পক্ষ থেকে মজিদ মিয়ার পরিবার বর্গের জন্য 43,000 সামথিং টাকা এবং 200 কেজির উপরেও চাউল ওনার ছেলে মেয়েদের জন্য ওই এলাকার মানুষ হাত দিয়েছেন। আমি আমার চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকার অভিভাবক এবং ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণকে আমি অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আগামী দিনেও ওনার মজিদ মিয়ার পরিবার এবং তার ছেলে মেয়ে যারা আছেন ওদের জন্য নিশ্চয়ই তারা সহানুভূতি দেখাবেন। এবং ওনার পারিবারিক অবস্থা শুনে এলাকার বিশিষ্টজন এবং সমাজসেবীরা মিলে সিদ্ধান্ত নেন যে কিছু কালেকশন করে এই দুঃখটা পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। এই হিসাবে এলাকার মানুষ ওই স্কুলের শিক্ষক মাহবুব আলমকে দায়িত্ব দেয় কালেকশন করার জন্য। মানুষ স্বেচ্ছায় সেখানে কালেকশন দিয়েছে। ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে আমাদের এলাকা আরও কয়েকটি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী সহ এবং একটি মাদ্রাসার মধ্যে এই কালেকশনটা হয়।
এবং এলাকার মধ্যেও এলাকার মানুষও স্বেচ্ছায় সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের এলাকার অটো সিন্ডিকেট এবং জিপ সিন্ডিকেট এই দুটি সংস্থা থেকে কিছু সাহায্য আসে এবং সেই সাহায্যটা নিয়েই আজকে আমরা চারপাড়ার মধ্যে ওই নিহত মুদিন মিয়ার বাড়িতে আসি। ওনার স্ত্রীর হাতে আমরা ৪৫,৬২৫ টাকা আমরা তুলে দিই এবং সাথে কিছু চাউল ডালও আমরা দিয়ে দিই। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। টিটিআইডিসির টাকারজোলা সাব জোনাল কার্যালয়ের উদ্যোগে টাকারজোলা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় মাতৃ সচেতনতা বিষয়ক এক বিশেষ আলোচনা চক্র। এর উদ্বোধন করেন টিটিআইডিসির ইএম সন্ধ্যারানী চাকমা। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের টাকারজোলা সাব জোনাল কার্যালয়ের উদ্যোগে টাকারজোলা কমিউনিটি হলে গতকাল মাতৃ সচেতনতা বিষয়ক এক বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন টিটিএডিসির ইএম সন্ধ্যারানী চাকমা। প্রধান অতিথি ছিলেন জম্পুই জেলা ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রমেন্দ্র দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক উষাজেন মগ, আইনজীবী নীলাঞ্জনা রায় প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন এমডিসি সন্তোষ দেববর্মা। উক্ত অনুষ্ঠানে মাতৃ এবং শিশু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন টাকারজোলা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকগণ। টাকারজোলা, জম্পুইজলা এবং তৎসংলগ্ন বিভিন্ন এলাকা হতে বিপুল সংখ্যায় মায়েরা তাদের ছোট শিশুকে কোলে নিয়ে এই আলোচনায় উপস্থিত ছিলেন এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টুকিটাকি বিষয়ে অবগত হন। এই সময়ে তৈরি হয়েছে সেটা আমরা কাজে লাগাতে চাই। আইসিডিএস প্রকল্প, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তার মাধ্যমে সঠিক যদি বাস্তবায়ন আমরা করতে পারি অনেক কিছু লাভ আমাদের আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর রাঙ্গাউটি 14 দেবতা মন্দিরে অন্যান্য বছরের ন্যায় এবারও শুরু হলো বিশেষ পূজা অনুষ্ঠান ও মেলা, চলবে রবিবার পর্যন্ত। একসময় কৈলাসহরের রাঙ্গাউটিতে অস্থায়ীভাবে গড়ে উঠেছিল রাজবাড়ি 14 দেবতার মন্দির। পরবর্তী সময়ে সরকারি উদ্যোগে নতুন পাকা বাড়িতে স্থানান্তরিত হয় 14 দেবতা মন্দির। প্রতি বছরের মতো এবারও মাঘ পূর্ণিমায় শুরু হলো বিশেষ পূজা অনুষ্ঠান ও মেলা, চলবে রবিবার পর্যন্ত। কৈলাসহর টাউন থেকে প্রায় 8 কিলোমিটার উত্তরে রাঙ্গাউটি গ্রাম, সেখানে রয়েছে 14 দেবতার মন্দির ও বিশাল বটগাছ, নাট মন্দিরও। মানুষের বিশ্বাস, বটগাছের ডালে লাল সুতো বেঁধে মানত করলে তা পূর্ণ হয়। অনেকে আশা পূরণে গাছের ডালে কাপড়ও দান করে। হাজার হাজার পুণ্যার্থী, দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়। আবেগের টানে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী রোদেই কাটান। তাদের জন্য প্যান্ডেল কিংবা পানীয় জলের বন্দোবস্ত করার প্রয়োজন বোধ হয় না আয়োজকদের। মহকুমা প্রশাসন থেকে দায়সারা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তরও রুটিন ডিউটিতে ব্যস্ত। এটা আমাদের একটা পূর্ণ তীর্থভূমি। প্রতি বছর এই দিনে এখানে পূজা হয়, মেলা হয় এবং একটা বটবৃক্ষ আছে। এটাকে কেন্দ্র করে এই উত্তর জেলা, ত্রিপুরা এবং আসাম থেকেও শত শত মানুষ পূর্ণ করার জন্য আছে, মানুষ নিয়ে আছেন। আমিও প্রত্যেক বছরে আছি এবং আমার এটা বিধানসভা কেন্দ্র এবং আমরা চাই যে এখানে প্রতি বছর আরও বড় ধরনের মেলবন্ধন হয়। এই মেলাতে শুধু মন্দিরে আছেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী মা বোনেরা এবং ভক্তজনেরা, আর এছাড়াও মেলাতে অন্যান্য ধর্মের লোকেরাও মেলবন্ধন করে। বিশাল মেলা, এখানে দোকান ঘাট হাট সমস্ত ওইটাতে বিভিন্ন ধর্মের লোকও এটা এখানে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সনাতন ধর্মের 101 জন কৃষ্ণভক্ত বৈষ্ণব সেবাকে কেন্দ্র করে বৈষ্ণবদের মহামিলন স্থলে পরিণত হয় রবীন্দ্রনগর চণ্ডী কালীবাড়ি স্থিত রামকৃষ্ণ দাসের বাড়ি। সনাতন ধর্মের 101 জন কৃষ্ণভক্ত বৈষ্ণব সেবাকে কেন্দ্র করে বৈষ্ণবদের মহামিলন স্থলে পরিণত হয় রবীন্দ্রনগরের চণ্ডী কালীবাড়ি স্থিত রামকৃষ্ণ দাসের বাড়ি। সাথে চলে ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন। এলাকার রামকৃষ্ণ দাস সংকল্প করেন যে তিনি 101 জন কৃষ্ণভক্ত বৈষ্ণবকে আহার করাবেন ও তাদের বস্ত্রদান করবেন। সেই মতো আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণবরা তার বাড়িতে আসতে শুরু করে।
খুব ঘটা করেই চলে নাম সংকীর্তন। প্রথমে বৈষ্ণবদের আহার ও পরে তাদের বস্ত্রদান করে বৈষ্ণবদের আশীর্বাদও গ্রহণ করেন বাড়ির কর্তা রামকৃষ্ণ দাস। তিনি জানান, ভগবানের কৃষ্ণের ঠাকুরের অনেক ভক্ত আছে, এর মধ্যে 101 জন ভক্তকে আমন্ত্রিত করে তাদের পাদস্পর্শ গ্রহণ করার বাসনা নিয়েছি এবং আমার এই বাসনা হয়তো পূর্ণ হয়েছে, হয়তো বলতে পারি না। এটা বলতে পারি যে আমি তাদের পাদস্পর্শ গ্রহণ করেছি, তাদের আশীর্বাদ আমি কামনা করি। তারা আমি আমাদের আশীর্বাদ করে আমি আরো আগামী দিনে ভালোভাবে। দক্ষিণ জেলা থেকে আগত এক বৈষ্ণব জানান, আমরা বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত বৈষ্ণবরা একত্রিত হয়েছি। এইখানে আমি ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ভিত্তিক বৈষ্ণব মহামণ্ডলীর সম্পাদক শ্রী সুপ্রিয় গোস্বামী, সমস্ত বৈষ্ণবদেরকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি যাতে আমাদের ধর্মীয়